ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বোঝার জন্য সর্বপ্রথম আমরা ফান্ডামেন্টাল ওয়ার্ডটাকে সরিয়ে রাখবো এবং অ্যানালিসিস এই শব্দটাকে সর্বপ্রথম আমরা জানব। অ্যানালিসিস আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা করে থাকি। সেটি খাওয়া দাওয়ার বিষয় হোক কিংবা জামা কাপড় হোক কিংবা ডেইলি লাইফ স্টাইলের যে কোনো একটি জিনিসই হোক। যেমন আপনি মার্কেটে গিয়ে ডিসাইড করেন যে এখানে প্রতিটা দোকানের থেকে এই দোকানের খাবারটাই সবথেকে আপনার মুখে টেস্টি লাগছে। এটিকেই কিন্তু মূলত অ্যানালিসিস করা হয়। ঠিক সেরকমই যখন আপনি কোনো কাপড় জামা কিনতে চান তখন হয়তো আপনি ভাবেন ব্লু জিন্সের সাথে আপনার হোয়াইট টি শার্ট ভালো লাগবে না ব্ল্যাক টি শার্ট ভালো লাগবে। কিংবা আপনি যখন কোনো মোবাইল ফোন কিনতে চান তখনও কিন্তু আপনি কম্পেয়ারই করেন, মানে অ্যানালিসিসই করেন যে 10,000 টাকার মধ্যে এই কোম্পানির ফোনটা কিন্তু সবথেকে আপনার জন্য বেস্ট, কারণ এতে ফাস্ট চার্জিংও আছে, ক্যামেরা কোয়ালিটিও ভালো, এর ফিচার্সও কিন্তু অন্য ফোনের তুলনায় সবথেকে ভালো। ঠিক এরকমই ছোটখাটো অ্যানালিসিস কিন্তু আমরা প্রতিদিন আমাদের ডেইলি লাইফে আমরা করেই থাকি। ঠিক একই রকম অ্যানালিসিস যখন আমরা শেয়ার মার্কেটে এসে করি তখন আমরা এটি কল্পনা করি যে এই শেয়ারটা ওই শেয়ারের থেকে কিন্তু বেস্ট। কিন্তু কেন বেস্ট? তো আপনি এই যে কম্পেয়ার করছেন একটি স্টকের সাথে আরেকটি স্টকে, তো এটিকে কিন্তু মূলত স্টক অ্যানালিসিস বলা হয়ে থাকে। তো এখানে বেসিক্যালি আপনাকে এটি বুঝতে হবে যে ওই শেয়ার থেকে এই শেয়ারটাই আপনি কেন কিনবেন এবং এই শেয়ারটা কিনলে আপনার কি কি ফায়দা ভবিষ্যতে হবে। তো এটিকেই কিন্তু মূলত ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলা হয়ে থাকে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে কিন্তু অনেক রকমের ধাপ আছে, যেরকম ব্যালেন্স শিট চেক করা, ফাইন্যান্সিয়াল তাদের যে কন্ডিশন সেটি জানা, এর পাশাপাশি আরও অনেক রকমের কিন্তু যেসব ধাপগুলি আছে সেগুলি কিন্তু আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে কিন্তু আপনি যাচাই করতে পারেন। তো এই সমস্ত বিষয় যখন আপনি অ্যানালিসিস করবেন তো সেটিকেই কিন্তু মূলত বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো আপনি যেসব অ্যাপস ইউজ করেন, মানে যেসব ব্রোকারগুলি ইউজ করেন, এই ব্রোকারে যখন কোনো শেয়ার আপনি সিলেক্ট করবেন তার নিচে চলে আসবে এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রেশিও দেওয়া আছে কিংবা বিভিন্ন পয়েন্টস দেওয়া আছে। এইগুলি যখন আপনি অ্যানালিসিস করবেন তো সেটিকেই কিন্তু মূলত বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো এখানে কিন্তু একটি প্রশ্ন আসে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কারা করতে পারে? যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তারাই কি শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা সঠিকভাবে করতে পারে? তো এর উত্তর হবে কিন্তু না। কারণ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য আপনার যে খুব বেশি কিছু জানতে হবে এটা কিন্তু মোটেই না। কারণ আপনার কিন্তু মূল যে কনসেপ্ট সেটা কিন্তু আপনার ক্লিয়ার হওয়া চাই যে আপনি কোন কোন বিষয়গুলি জানলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই বিষয়গুলি যদি এই শেয়ারে ভালো থাকে তাহলে কিন্তু সেই শেয়ারে আপনি চোখ বুঝে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই বিষয়টাই কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো। যেরকম এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে এই যে পিই রেশিওটা দেওয়া আছে, এই পিই রেশিওটা দেখে আপনি কি বুঝবেন, মানে এই পিই রেশিওটাকে ঠিকঠাকই আছে না বেশি আছে। তো এটি যখন আপনি খুব সহজভাবে অনুমান করতে পারবেন যে এই শেয়ারটা ভালো না খারাপ, তো এইসব বিষয়গুলি কিন্তু সর্বপ্রথম আপনাকে খুব সহজভাবে বাংলা ভাষায় বুঝতে হবে। তো সেগুলি কিন্তু আজকে আপনাদেরকে বোঝানোর মূল উদ্দেশ্য থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং অতি অবশ্যই ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিডিওটির পাশাপাশি আপনাদের কিন্তু একটি চেকলিস্টও বানাতে হবে। যেরকম এই চেকলিস্টের মধ্যে অনেকগুলি পয়েন্ট থাকবে, আপনারা যখন কোনো শেয়ার কিনবেন এই চেকলিস্টটা কিন্তু আপনি মেনটেন করে কিনতে পারেন। যেরকম এখানে ধরুন 7টা পয়েন্ট আছে, যখন কোনো শেয়ার কিনবেন এই 7টা পয়েন্টই কিন্তু আপনার যদি রাইট পড়ে তখন কিন্তু সেই শেয়ারটা আপনার কেনা উচিত। তো ভিডিওটির শেষে কিন্তু আমরা এই চেকলিস্টও কিন্তু তৈরি করে আপনাদেরকে শেখাবো এবং ভিডিওটির শেষে আপনাদেরকে কিন্তু একটি টিপস দেবো যেটির মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সেই শেয়ারটা আপনার জন্য বেস্ট না বেস্ট নয়। তো এটির জন্য কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার মূল উদ্দেশ্য কিন্তু এটি, আমরা যে কোনো শেয়ার থেকে অধিকতর পয়সা যেন আমরা আর্ন করতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য কিন্তু যে কোনো শেয়ার আমাদের সস্তায় কিনতে হবে এবং সেটি খুব বেশি দামে আমাদের বিক্রি করতে হবে। তো এটিই আমরা কিভাবে বুঝবো যে যে শেয়ারটা আপনি এক্ষুনি ফোনে দেখছেন সেটি আপনার সস্তায় নিচ্ছে না খুব বেশি দামে, মানে ওভার ভ্যালুড নিচ্ছে, মানে খুব বেশি হাই দামে আপনি কিনছেন। তো এটি বোঝার জন্য আপনাকে যে সাহায্য করবে সেটি হলো ইন্ট্রিনসিক ভ্যালু। তো ইন্ট্রিনসিক ভ্যালু এই ওয়ার্ডটা কিন্তু খুবই একটি কঠিন ওয়ার্ড। তো যারা নতুন ইনভেস্টার তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নতুন ওয়ার্ড শুনে কিন্তু তারা কনফিউজ হয়ে যায়। তো আমরা কিন্তু এইসব জিনিসগুলি খুব কমপ্লিকেটেড কিন্তু আপনাদের জন্য বানাবো না, আপনাদের কিন্তু খুব সহজ এবং সিম্পল ভাষায় এই ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু আপনাদেরকে বার করা শেখাবো। তো এই ইন্ট্রিনসিক ভ্যালুর মানে হলো, ধরুন আপনি বাজার থেকে কোনো জিনিস কিনেছেন, তার বদলে যে আপনার পয়সাটা দিতে হয়েছে সেই পয়সাটার সমান যে প্রোডাক্টটা আপনি পেয়েছেন তার ভ্যালুটা কি ততটাই, না আপনি যতটা পয়সা দিয়েছেন তার ভ্যালু বাজারে ততটাই না। তো এটি বোঝার জন্য কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুর প্রয়োজন হয়। ধরুন আপনি একটি পার্কে গিয়েছেন বেড়াতে, সেখানে একটি পিজা শপ থেকে আপনি পিজা খেয়েছেন, ধরুন এখানে ব্র্যান্ডেড পিজা শপ, তো সেখান থেকে পিজার আপনার দাম নিল ধরুন 25 টাকা। কিন্তু সেম পিজা পাশে একটি নর্মাল দোকানে, মানে টালির চালের তলায় হয়তো বিক্রি হচ্ছে 10 টাকায়, এবং সেই পিজাটা এবং ওই দোকানের পিজা দুটি আপনি খেয়েছেন, কিন্তু আপনার নর্মাল যে পিজাটা আপনি খেয়েছেন রাস্তার ধার থেকে সেটি ধরুন আপনার পক্ষে বেস্ট লেগেছে এবং সেই পিজাটা খাওয়ার পরে আপনার এরকমই মনে হয়েছে যে এই পিজাটার ধরুন আপনার কাছ থেকে 40 টাকাও যদি নিত সেই দোকানদার তাহলে হয়তো আপনার কাছে সেটি কম মনে হতো। এখানে কিন্তু আপনি আপনার পয়সার বদলে এখানে কিন্তু আপনি তার একটা ফেয়ার ভ্যালু কিন্তু আপনি দিয়েছেন। তো এটিকেই কিন্তু মূলত ইন্ট্রিনসিক ভ্যালু বোঝায়।
ঠিক সেম উদাহরণ আপনি রিয়েল এস্টেটের ক্ষেত্রেও দেখতে পারেন। ধরুন দুটি প্রপার্টি আপনি একটি স্টেটে পেয়েছেন। ধরুন একটি প্রপার্টির দাম 1 কোটি টাকা এবং অপর প্রপার্টির দামও হয়তো আপনার 1 কোটি টাকা। কিন্তু প্রথম প্রপার্টির কাছে স্কুলের সুবিধা আছে, হসপিটাল পাশাপাশি আছে, বাজার আছে, শপিং মল আছে, সবকিছু আছে। কিন্তু দ্বিতীয় প্রপার্টি তার দামও কিন্তু 1 কোটি টাকা, কিন্তু সেখানে আপনার হসপিটাল নেই, স্কুল সেগুলি নেই, কিন্তু সেখানে একটু ভালো শপিং মল আছে। তো এখানে আপনার দুটিতে 1 কোটি টাকার প্রপার্টি, কিন্তু কোনটি আপনি প্রেফার করবেন? প্রথমটাই আপনি প্রেফার করবেন, কারণ সেখানে সব রকম ফেসিলিটিস আপনি পাচ্ছেন। তো এই জায়গায় যদি আপনি ভ্যালুটাকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু প্রথম প্রপার্টি দ্বিতীয় প্রপার্টি থেকে বেশি ভ্যালুয়েট, কারণ এখানে কিন্তু আপনি সব রকম সুবিধা পাচ্ছেন। কিন্তু দ্বিতীয় যে প্রপার্টিটা আছে সেটি হয়তো তার ভ্যালুটা কিন্তু আপনার কাছে অতটা লাগছে না, কারণ সেখানে কিন্তু আপনি ফেসিলিটিস অনেকটাই কম পাচ্ছেন। ঠিক সেম জিনিস শেয়ার মার্কেটের ক্ষেত্রেও হয়। ধরুন একই রকমই দুটি শেয়ার, কিন্তু একটি শেয়ার আপনার 100 টাকায় মিলছে, অপর একটি শেয়ার আপনার 150 টাকায় মিলছে। কিন্তু দুটি কোম্পানি কিন্তু একই রকমই কাজ করে থাকে, তাদের মার্কেট প্রাইসও কিন্তু একই। কিন্তু প্রথম কোম্পানি থেকে দ্বিতীয় কোম্পানিটা বর্তমানে তাকে মার্কেট ভ্যালু বেশি, কারণ বেশি মানুষ তাকে কিন্তু বেশি ভাও দিচ্ছে, তার জন্য তার শেয়ারটা 100 টাকার জায়গায় কিন্তু 150 টাকা। কিন্তু এই যে দুটো কোম্পানি এর যে ফেয়ার ভ্যালু সেটা ধরুন 100, কিন্তু দ্বিতীয় যে কোম্পানি সেটা কিন্তু ওভার ভ্যালু, কারণ সেটা কিন্তু মার্কেটে বেশি দামে বিকোচ্ছে। তো এখানে আপনি কোন শেয়ারটা বাই করবেন? যেটি ফেয়ার ভ্যালুতে বিক্রি হচ্ছে সেটি বাই করবেন, না যেটা ওভার ভ্যালু বিক্রি হচ্ছে সেটি বাই করবেন? যদি আপনার শেয়ার মার্কেটে লাভ করতে হয় তাহলে কিন্তু যে কোনো জিনিস ফেয়ার ভ্যালুতেই কিন্তু আপনাকে কিনতে হবে। যদি আপনি কোনো জিনিস ওভার ভ্যালুতে কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার মার্কেটে কখনোই লাভ করবেন না। তো এখানে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু কাজ করে থাকে। ইন্ট্রিনসিক ভ্যালুর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন শেয়ারটা ফেয়ার ভ্যালুতে মিলছে এবং কোন শেয়ারটা আপনার ওভার ভ্যালু মিলছে। তো এখানে কিন্তু আপনার আমার প্রশ্ন জাগবে যে এখানে ইন্ট্রিনসিক ভ্যালু আপনি কিভাবে চেক করবেন? এই ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু খুবই সহজ চেক করা। আপনি কিন্তু মাত্র একটি ক্লিকেই কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু যে কোনো শেয়ারে বের করে নিতে পারেন। তো এটি কিভাবে করবেন এটি কিন্তু আমার ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। তো এগুলি জানার আগে আমরা একটি স্টকে যে জিনিসগুলি মূল আগে জানতে হবে আপনাকে সেগুলি চলুন আমরা জেনে নিই। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটি হলো মার্কেট ক্যাপ। এই মার্কেট ক্যাপ খুব সহজ ভাষায় যদি আপনি বুঝতে চান সেটি হলো, আজকে ধরুন আমরা SBI ব্যাংকে আমরা অ্যানালিসিস করছি। তো এই SBI ব্যাংকে যদি আপনি এই শেয়ারটা যদি চলে আসেন তাহলে মার্কেট ক্যাপ আছে 6,49,757 করোড়। মানে এই SBI ব্যাংকটার টোটাল যে মূল্য সেটি হলো 6,49,757 করোড়। মানে যদি আপনি SBI ব্যাংকটাকে সম্পূর্ণ কিনতে চান তাহলে কিন্তু এই পয়সাটা আপনাকে পে করতে হবে। তো এই মার্কেট ক্যাপ এই অপশনটার মধ্যে এটি আমাদের বুঝতে সুবিধা হয় যে এই কোম্পানিটা কতটা বড়। এই কোম্পানি যে যত বড় কোম্পানি হবে ততই কিন্তু সে ফান্ডামেন্টাল এস্টাবলিশ কোম্পানি হবে। এরপরে নেক্সট পয়েন্ট হলো PE রেশো। তো PE রেশো এটি জানার আগে সর্বপ্রথম কিন্তু আপনাকে EPS মানে আর্নিং পার শেয়ার এইটি কি আপনাকে জানতে হবে। মানে একটি শেয়ারে কোম্পানি কতটা কামাই হচ্ছে এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে বার করতে হবে। তো এটি বার করার জন্য কোম্পানির যতটা প্রফিট হচ্ছে তার থেকে কোম্পানির যতটা শেয়ার আছে এটি যদি ডিভাইডেড করা যায় তাহলে কিন্তু এটি বেরিয়ে আসবে। তো এখানে আর্নিংকে নাম্বার অফ শেয়ারের সাথে যদি আপনি ডিভাইডেড করে দেন তো তাহলে আর্নিং পার শেয়ার এখানে বেরিয়ে আসবে। তো এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে আর্নিং পার শেয়ার সেটি কিন্তু এখানে বেরিয়ে এসে দেখতে পারেন 51.13 পয়সা। তার মানে প্রায় কিন্তু এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি পার শেয়ারে 51 টাকা প্লাস কিন্তু কামিয়ে দিয়েছে শেয়ার হোল্ডারদের। তো PE রেশোর মানে হলো এটি প্রাইস আপন আর্নিং। তো এখানে প্রাইস কত? এখানে আপনি দেখতে পারেন এর রিলায়েন্স ইন্ডাস্ট্রির বর্তমান প্রাইস চলছে 1225 টাকা 40 পয়সা। তো এটিকে আপনি যদি আর্নিং পার শেয়ারের সাথে ডিভাইডেড করে দেন তো এটির থেকেই কিন্তু আপনার PE রেশো সেটি কিন্তু আপনার বেরিয়ে আসবে। তো এখানে দেখতে পারেন আপনার PE রেশো আছে 23.95। তো এই যে PE রেশোটা আমরা বের করলাম এটি এত কমপ্লেক্সে আপনার যাওয়ার দরকার নেই, কিন্তু এই PE রেশো দেখে আপনি কি বুঝবেন, মানে সহজ ভাষায় আপনি PE রেশোটা কেন চেক করবেন? তো PE রেশোর সহজ মানে হলো আপনি সেই কোম্পানিতে মানে যে কোম্পানি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন সেই কোম্পানিতে যদি আপনি 1 টাকা আয় করতে চান তাহলে কত টাকা আপনাকে লাগাতে হবে। যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে যদি আপনি 1 টাকা আয় করতে চান তাহলে কিন্তু আপনার 23.95 মানে কিন্তু প্রায় 24 টাকা আপনার এখানে লাগাতে হবে, মানে ইনভেস্ট করতে হবে। তো এখানে কিন্তু আপনাদের একটি ডিসাইড করতে হবে যে আপনি এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন মানে যেখানকার PE রেশো হাই, যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে 25 টাকা লাগিয়ে কি আপনি 1 টাকা আয় করবেন, কিংবা আপনি এমন কোম্পানিতে পয়সা লাগাবেন যেখানে 10 টাকা লাগিয়ে 1 টাকা আপনি আর্ন করবেন। কারণ পয়সা কিন্তু আপনার কাছে লিমিটেডই, কিন্তু কোম্পানি কিন্তু আপনার কাছে আনলিমিটেড। তো এটি কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাইছে। তো এটি কিন্তু সরাসরি কিন্তু আপনি PE রেশোর মাধ্যমে যাচাই করতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা প্রশ্ন উঠে আসে যে কোন PE রেশো ভালো এবং কোন PE রেশো বেকার। তো দেখুন এখানে PE রেশো যত কম হবে ততই কিন্তু ভালো বলা হয়ে থাকে। যেসব কোম্পানির PE রেশো 20 টাকার কম তো সেসব কোম্পানি কিন্তু ভালো কোম্পানি ধরা হয়ে থাকে, এবং যদি PE রেশো 10-এর নিচে থাকে সেটাও কিন্তু ভালো আপনার জন্য, এবং PE রেশো যদি 1 কিংবা 2 কিংবা 3 হয় সেটা কিন্তু সব থেকে ভালো, এবং গুড PE রেশোর মধ্যে ধরা হয় কিন্তু 1, 2 কিংবা 3।
তো পিই রেশিওর মাধ্যমে আপনি এটি বুঝতে পারবেন যে কোথায় কম পয়সা লাগিয়ে আপনি বেশি টাকা আয় করতে পারেন। তো এখানে কিন্তু আরেকটি শব্দও আসে যে ধরুন কোনো কোম্পানির পিই রেশিও হাই, তার মানে সেই কোম্পানি বেকার, এটিও কিন্তু না। কারণ কোনো ইন্ডাস্ট্রি এমনই হয় যেসব ইন্ডাস্ট্রিতে কিন্তু পিই রেশিও বরাবরই হাই থাকে। যেরকম এখানে দেখতে পাবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির পিই রেশিও সেটি দেখতে পাবেন 20.26, মানে প্রায় কিন্তু 21 টাকার কাছাকাছি। সেখানে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির পিই রেশিও 23.95। তো এখানে আমরা আদানি পাওয়ারের উদাহরণ নেব। এখানে দেখতে পারেন আদানি পাওয়ারের পিই রেশিও কিন্তু 14.50, মানে প্রায় 14.5 টাকার কাছাকাছি। কিন্তু এই যে পাওয়ার ইন্ডাস্ট্রি, মানে আদানি পাওয়ার মূলত পাওয়ার প্রডিউস করে, মানে পাওয়ার উৎপাদন করে। তো এই যে পাওয়ার কোম্পানি, এদের যে ইন্ডাস্ট্রি পিই রেশিও সেটি আপনি দেখতে পারেন 20.31, মানে প্রায় কিন্তু 20.5 টাকার কাছাকাছি। তো এখানে দেখতে পারেন ইন্ডাস্ট্রির পিই রেশিওর তুলনায় আদানি পাওয়ারের যে পিই রেশিও সেটি কিন্তু অনেক কম। তো এই যে ইন্ডাস্ট্রি পিই রেশিও, এর মাধ্যমে কিন্তু আপনি এটি বুঝতে পারবেন যে আপনি যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করছেন সেই ইন্ডাস্ট্রির পিই রেশিও কেমন চলছে। তো সেই তুলনায় যে স্টকে আপনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন সেই কোম্পানি কিংবা সেই স্টকসের যদি পিই রেশিও কম থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে সেটি কিন্তু গুড অপশন। তো আশা করছি আপনাদের পিই রেশিও সম্বন্ধে আর দ্বিতীয় কোনো বক্তব্য থাকা উচিত নয়। নেক্সট পয়েন্ট আমরা দেখবো পিবি রেশিও। তো পিবি রেশিও দেখার আগে আমরা কিন্তু বুক ভ্যালু এটাও কিন্তু আমরা জানবো, কারণ বুক ভ্যালু পিবি রেশিওর সাথে কিন্তু রিলেটেড। তো ধরুন আজকের দিনে এই কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তো যদি এই কোম্পানিটা বন্ধ হয়ে যায় পার শেয়ারে আপনি কত টাকা পাচ্ছেন সেটি বেরোয় কিন্তু এই বুক ভ্যালুর মাধ্যমে। তো এখানে পুনরায় আবারও এসবিআই যে শেয়ারটা আছে সেটি আমরা উদাহরণস্বরূপ নেব। তো এসবিআই যে বর্তমান শেয়ার মূল্য চলছে দেখতে পাবেন 725 টাকা 80 পয়সা, কিন্তু এর যে বুক ভ্যালু আছে 507 টাকা 18 পয়সা। মানে এসবিআই ব্যাংক যদি আজকেই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি পার শেয়ারে 507 টাকা 18 পয়সা কিন্তু আপনি পাবেন। তো এখানে পিবি রেশিওর মতলব কি? তো পিবি রেশিওর মতলব হলো প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু। তো এখানে এই যে শেয়ারটার মূল্য সেটি হলো 725 টাকা 80 পয়সা এবং এখানে যে বুক ভ্যালু সেটি হলো 507 টাকা 18 পয়সা। তো এটি যদি আমরা ডিভাইডেড করি তো সেখানে কিন্তু আমাদের বেরোবে, মানে পিবি রেশিও বেরোবে 1 টাকা 44 পয়সা। তো এখানে পিবি রেশিও সিম্পল মতলব হলো আপনি যদি এই কোম্পানিতে 1 টাকা 44 পয়সা লাগিয়ে থাকেন তার বদলে কিন্তু আপনি 1 টাকা এখান থেকে পাচ্ছেন যদি এই কোম্পানিটা আজই বন্ধ হয়ে যায় তাহলে। তো সেম ভাবে আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটিও আমরা দেখে নেবো। তো ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রির এই মুহূর্তে শেয়ারের প্রাইস চলছে 1225 টাকা 40 পয়সা এবং এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির কিন্তু বর্তমান যে বুক ভ্যালু সেটি আছে 605 টাকা 55 পয়সা। তো এই যে পিবি রেশিও এর মানে হলো প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু। তো এই যে 1225 টাকা 40 পয়সা যদি আপনি ডিভাইডেড করেন 605 টাকা 55 পয়সা দিয়ে তাহলে কিন্তু আপনার যে রেশিও বেরোবে সেটি হলো 2 টাকা 2 পয়সা। মানে যদি আপনার এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার 2 টাকা 2 পয়সার বদলে আপনি কিন্তু 1 টাকা পাচ্ছেন। তো আশা করছি পিবি রেশিওর যে কনসেপ্টটা এটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন পিবি রেশিও আপনাদের জন্য বেটার, মানে কোন পিবি রেশিওটা আমাদের জন্য ভালো আমাদের মতো ছোটখাটো ইনভেস্টরদের কাছে। তো দেখুন এখানে যত পিবি রেশিও কম হবে ততই কিন্তু আপনার জন্য বেটার। 1 কিংবা 2 এইসব পিবি রেশিও কিন্তু সব থেকে বেটার হিসেবে ধরা হয়ে থাকে। এরপরে নেক্সট যে অপশনটা আমরা দেখবো সেটি হলো ডেট টু ইকুইটি। তো ডেট টু ইকুইটি এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, কারণ এটি দেখে আপনি কিন্তু কোম্পানি সম্বন্ধে অনেক কিছুই জানতে পারেন। তো ডেটারের মানে হলো যারা কোম্পানিকে ধার দেয় এবং ইকুইটি তারাই যারা কোম্পানির ওনারশিপের বদলে পয়সা দিয়েছে। মানে ধরুন আপনি কোম্পানিতে শেয়ার কিনছেন, আপনি কিন্তু ওনারশিপের মধ্যে পড়ছেন। তো ডেটার যারা আছে এরা কিন্তু কোম্পানিকে লোন দিয়েছে, ইকুইটিতে আছে এরা কিন্তু মূলত কোম্পানির মালিক। তো এখানে আপনি সিম্পলি একটি লজিক আপনি অ্যাপ্লাই করুন। ধরুন কোম্পানি ডেটার বেশি, মানে কোম্পানি যাদের কাছ থেকে লোন নিয়েছে সেই সংখ্যা বেশি, তাহলে কিন্তু কোম্পানির পারফরমেন্স সেটি আপনি খারাপ হিসেবে ধরে নেবেন। কিংবা আপনি এটিও ধরতে পারেন যে কোম্পানির প্রচুর মালিকানা আছে, সেটিও কিন্তু একটি খারাপ সাইন যে কোনো কোম্পানির পক্ষে। তো এই যে ডেট কিংবা ইকুইটি এটি যে কোনো কোম্পানি যেহেতু ব্যালেন্স হিসাবে চলা উচিত, কারণ কোনো একটি বেশি হলে সেটি কিন্তু খারাপ, কিংবা দুটি যদি বেশি হয় তাহলেও কিন্তু খারাপ। কারণ এই দুটি রেশিও যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই কোম্পানিতে পয়সা লাগানোর আগে আপনার ভাবা উচিত। তো এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আমরা যদি উদাহরণ নিই, তো এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ডেট টু ইকুইটি রেশিও আপনি দেখতে পারেন 0.44, মানে 0.44। তো মানে এখানে ডেটার ওপরে এবং ইকুইটি নিচে। তো এখানে আমরা আবারও টাটা স্টিলের উদাহরণ নেব। টাটা স্টিলের ডেট টু ইকুইটি রেশিও যদি আপনি দেখেন সেখানে আপনি দেখতে পান 1.10, মানে টাটা স্টিল কোম্পানি 1 টাকার ইকুইটির বদলে 1 টাকা 10 পয়সা কিন্তু এখানে লোন নিয়ে বসে আছে। এখানে লোন যত বেশি হবে সেই কোম্পানি কিন্তু তত খারাপ পারফরমেন্স আপনি দেখতে পারেন, কারণ যতই লোন বেশি হবে ততই কিন্তু লোনের যে ব্যাজ হবে সেটি কিন্তু মাসে মাসে কোম্পানিকে পে করতে হবে, এবং যতই কোম্পানি লোন পে করবে ততই কিন্তু কোম্পানির যে ওভারঅল পারফরমেন্স সেটির উপরে কিন্তু প্রভাব পড়বেই পড়বে। তো এখানে কোন ডেট টু ইকুইটি রেশিও আপনার জন্য বেস্ট? তো এখানে কিন্তু সিম্পল লজিক, যেখানে ডেট টু ইকুইটি রেশিও কম হবে সেটি কিন্তু আপনার পক্ষে ভালো। তো এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যদি ডেট টু ইকুইটি রেশিও আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন 0.44 আছে।
তো এটির মানে হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখানে ১ টাকার ইকুইটির উপরে 0.৪৪ পয়সা কিন্তু এখানে লোন নিয়ে রেখেছে। এটির মানে হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু ভবিষ্যতে আরো লোন নিতে পারে। তো এখানে অনেক ক্ষেত্রে কি হয়, যারা বড়, বড় ইনভেস্টর তারা কিন্তু এটিকে পজিটিভ সাইন মানে যেখানে ডেট টু ইকুইটি রেশিও বেশি হয় সেটিও কিন্তু মানে বড়, বড় যেসব ইনভেস্টররা আছে সেটা কিন্তু তারা পজিটিভ সাইন হিসেবে দেখে। কারণ ধরুন একটি কোম্পানিতে ক্রেতারা বেশি পরিমাণে লোন দিচ্ছে, তার মানে হলো সেই কোম্পানির কিন্তু ভিতরে দম আছে। নাহলে তো যারা লোন দিচ্ছে তারা তো লোনই দিত না। তো এটিকেও কিন্তু মূলত কিছু, কিছু মানুষ পজিটিভ সাইন হিসেবে দেখে থাকে। তো আমাদের মতো ছোটখাটো ইনভেস্টরদের কিন্তু মাথা ঘামানোর কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। যেখানে ডেট টু ইকুইটি রেশিও ব্যালেন্স থাকবে সেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এর পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো সেটি হলো ডিভিডেন্ড। তো এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে ডিভিডেন্ড অপশন এখানে দেখবেন লেখা আছে 0.41%। তো এই ডিভিডেন্ডের মানে কি? তো ডিভিডেন্ডের মানে হলো কোম্পানি যে লাভ করেছে মানে যে প্রফিট করেছে তার থেকে কত পার্সেন্ট তার যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে দিয়েছে। তো ডিভিডেন্ডের মাধ্যমে আমরা এটি অনুমান করতে পারি যে কোম্পানি যত বেশি ডিভিডেন্ড দিচ্ছে সেই কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু তত ঠিকঠাক। কারণ যদি কোম্পানি শক্ত জায়গায় মানে এস্টাবলিশ জায়গায় বসে থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি ইনভেস্টরদের বেশি পরিমাণে তার প্রফিট ভাগযোগ করে দেবে। তো ডিভিডেন্ড যত বেশি সেটি কিন্তু আমরা মূলত পজিটিভ সাইন হিসাবে দেখে থাকি। তবে কিছু, কিছু ক্ষেত্রে এটিও দেখা গিয়েছে অনেক কোম্পানি দেখা গেল অনেকটাই প্রফিট আর্ন করছে কিন্তু তারা ডিভিডেন্ড কম দিচ্ছে, কারণ সেই কোম্পানির সামনে কিন্তু স্পেন্ড করার তাদের জায়গা আছে। সেই জন্য ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের কম দিয়ে কিছু, কিছু কোম্পানি তাদের ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু তারা ডেভেলপমেন্ট করছে। তবে এখানে কিছু, কিছু শেয়ার এমনও আছে বেশি পরিমাণে ডিভিডেন্ড শেয়ার হোল্ডারকে দিয়ে থাকে। যেমন যদি আপনি টাটা স্টিলের উদাহরণ দেখেন তাহলে আপনি দেখতে পারেন টাটা স্টিল কিন্তু ডিভিডেন্ড দিয়েছে 2.68%। তো এখানে আপনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিভিডেন্ড আপনি দেখতে পারেন ডিভিডেন্ড সেকশন। এখানে তারা পার শেয়ার ভ্যালু আপনি দেখতে পারেন 119 টাকা। তারা ডিভিডেন্ড দিয়েছে কিন্তু পার শেয়ারে 7 টাকা। তো এই ধরনের কোম্পানি কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, যেমন টাটা স্টিল কিংবা ইন্ডিয়ান অয়েল কোম্পানি। কারণ এই সমস্ত কোম্পানি কিন্তু আর এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। তবে তারা যে সব পয়সাই যে ডিভিডেন্ড স্বরূপ আমাদেরকে দিয়ে দিচ্ছে এটা কিন্তু মোটেই না। তাদের যে এক্সপেন্সেস এবং তাদের যে খরচ করছে সেগুলি বাদ দিয়ে কিন্তু আমাদেরকে ডিভিডেন্ড তারা দিয়ে থাকে। তো ভালো, ভালো কোম্পানিতে মানে ওয়েল এস্টাবলিশ কোম্পানিতে যদি আপনি পয়সা লাগান সেখানে কিন্তু আপনার পার শেয়ারে ডিভিডেন্ডের আয়ও কিন্তু অনেকটা। তো এর পাশাপাশি আপনি ডোমেস্টিক ইনস্টিটিউশন কিংবা ফরেন ইনস্টিটিউশনের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এটিও কিন্তু আপনি দেখে অনেকটাই অনুমান করতে পারেন যে কোন শেয়ারে আপনার পয়সা ইনভেস্টমেন্ট করা উচিত। এখানে কোনো স্টকসের শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আপনি দেখেন ডোমেস্টিক ইনস্টিটিউশন কিংবা ফরেন ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ সেটি তুলনামূলক বেশি আছে, তাহলে আপনি অনুমান করতে পারেন সেই শেয়ার ভবিষ্যৎ কিন্তু বড় হবার চান্স আছে। এর পাশাপাশি সেই শেয়ারে কোনো না কোনো দম আছে, তার জন্যই ডোমেস্টিক ইনস্টিটিউশন কিংবা ফরেন ইনস্টিটিউশন এরা কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো এই যে ডোমেস্টিক ইনস্টিটিউশন কিংবা ফরেন ইনস্টিটিউশন এরা কিন্তু প্রফেশনাল লোকজন। তো এদের কিন্তু মূল কাজবাজি এই ধরনের স্টকসে ইনভেস্টমেন্ট করা। তো এরা কিন্তু মূলত প্রপার রিসার্চ করার পরেই কিন্তু এরা ইনভেস্টমেন্ট করেন। তো এই সমস্ত শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে কিন্তু আপনি একটি অনুমান করতে পারেন। এর পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হলো প্রমোটার প্লেসিং। তো এখানে দেখুন যে কোনো কোম্পানি সম্বন্ধে সব থেকে বেশি কে জানে, যে কোম্পানিটা যে খুলেছে সেই তো সব থেকে সেই কোম্পানি সম্বন্ধে বেশি জানে। তো এখানে আপনি ভাবুন সেই কোম্পানি যদি সেই মানুষের ইনভেস্টমেন্ট কম থাকে তাহলে আপনি এখানে কি বুঝছেন, তাহলে সেই কোম্পানির উপরে তারই বিশ্বাস তো নেই, মানে তারই তো ভরসা নেই সেই কোম্পানির উপরে। এর পাশাপাশি এর ঠিক উল্টোটাও সত্যি, ধরুন সেই কোম্পানিতে সেই যে ব্যক্তি খুলেছিল সেই কোম্পানিটা তার শেয়ার হোল্ডিং বেশি। এটির মানে হলো যে কোম্পানিটি সে খুলেছিল সেখানে যদি তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন বেশি থাকে তাহলে কিন্তু এটি আপনাকে একটু অনুমান করতে সাহায্য করবে যে সেই কোম্পানির কিন্তু দম আছে এবং সেই যে মানুষটি এই কোম্পানিটি খুলেছিল তারও ভরসা আছে যে তার কোম্পানি ভবিষ্যতে গ্রো করবে। কিন্তু যদি এটি উল্টোটাই হয়ে থাকে, ধরুন যে কোম্পানিটি সে খুলেছে সেই কোম্পানিতে যদি সে তার যে প্লেসিং বা শেয়ার হোল্ডিং যদি কম থাকে তাহলে কিন্তু এটি একটি বেকার নাই, মানে সেই সব কোম্পানি থেকে কিন্তু আপনার দূরে থাকাই উচিত। তো এর পাশাপাশি আরেকটি জিনিসও লক্ষ্য করা উচিত, সেটি হলো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট কিন্তু সবাই মোটামুটি আমরা চেক করতে পারি না, কারণ আমরা কিন্তু অনেকেই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে নই। তো এর জন্যই কিন্তু এটি আমাদের কাছে অনেকটাই কমপ্লেক্স। তো এটি আমরা খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো। তো দেখুন বন্ধুরা, যে কোনো কোম্পানি কোনো কিছু কিন্তু আপনাদের কাছে বিক্রি করবে, হয় সে সার্ভিস বিক্রি করছে নাহলে সে কোনো প্রোডাক্ট বিক্রি করছে। এই যে কোনো প্রোডাক্ট সে সেল করছে তার থেকে যে রেভিনিউ আর্ন করছে এটিকে মূলত বলা হয় টপ লাইন। তো এই যে রেভিনিউ সে আর্ন করছে তার থেকে যে খরচা মরচা আপনি বাদ দিয়ে দেবেন, তার থেকে বাদ দিয়ে যেটি থাকছে সেটি কিন্তু তার প্রফিট। তো এটি কিন্তু মূলত বটম লাইন। তো এখানে আপনি কিভাবে বুঝবেন কোনো কোম্পানি ভালো করছে না খারাপ করছে, তো এটি বোঝার জন্য দুটি জিনিস এখানে আছে, একটি হলো অ্যাসেট, একটি হলো লাইবিলিটি। তো আপনি যেসব অ্যাপস ব্যবহার করছেন এখানে কিন্তু খুব কম চান্স আছে যে আলাদা করে ব্যালেন্স শিট সেই সব অ্যাপসে দেখানো।
তো এখানে যেসব সেলসগুলি হয় সেগুলি কিন্তু আপনি রেভিনিউ সেকশনে এসে দেখতে পারেন। এখানে যে গ্রো অ্যাপস ব্যবহার করছি আমরা, এর মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল অপশনের মধ্যে রেভিনিউ এবং প্রফিট এগুলি কিন্তু সবগুলি এখানে শো করছে। তো এখানে রেভিনিউ মানে কোম্পানির এখানে সেল এবং সেল করে কোম্পানি যে পয়সাটা আর্ন করছে তার থেকে যে পয়সাটা বাঁচছে সেটাকে কিন্তু মূলত প্রফিটের মধ্যে ধরায়। তো এখানে আমরা ডাবর ইন্ডিয়ার যে শেয়ারটা সেটি আমরা ওপেন করে নেব এবং তাদের যে রেভিনিউ সেকশনটা সেটি কিন্তু আমরা এখানে দেখব। তো তাদের যে সেলটা হয়েছে সেটি কোয়ার্টারে কতটা হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারেন, সবগুলো কিন্তু পরপর দেওয়া আছে। তো আপনি কিন্তু এখানে যদি ইয়ার করে দেখতে চান তাহলে কিন্তু আপনি দেখতে পারেন ইয়ারলি কিন্তু এখানে দেওয়া আছে, মানে এখানে প্রতি বছর তাদের কতটা রেভিনিউ বাড়ছে না কমছে সবগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই রেভিনিউ থেকে কোম্পানির যে খরচ করছে সেগুলি বাদ দিয়ে যেটি পড়ে থাকছে সেটি কিন্তু বলা হয় প্রফিট। তো এখানে প্রফিট কিরকম কি পরিমাণে করছে সেটাও কিন্তু আপনি প্রফিট সেকশনের মধ্যে দেখতে পাবেন। এখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটি আপনি কিন্তু দেখতে পারেন। তো এই দুটি সেকশন আমরা কেন দেখবো, রেভিনিউ এবং প্রফিট, এই দুটি সেকশন দেখার পরেই কিন্তু আপনি সেই কোম্পানি সম্বন্ধে একটি অনুমান করতে পারেন যে সেই কোম্পানি প্রফিট করছে না করছে না, তার রেভিনিউ কেমন হচ্ছে, তার থেকে প্রফিট কেমন হচ্ছে। এটির মাধ্যমে কিন্তু আপনি অনুমান করতে পারবেন যে তাদের সেল কিরকম পরিমাণে বাড়ছে এবং তার থেকে প্রফিট কি পরিমাণে আর্ন করছে। তো এখানে অনেকটা দেখার বিষয় আছে, এখানে অনেক ক্ষেত্রে হয় কি, ধরুন তাদের রেভিনিউ ভালো হচ্ছে, এখানে প্রোডাক্ট সেল করছে কিন্তু তাদের প্রফিট পরপর কমে যাচ্ছে। তো এরকমটাই বা হয় কেন? তো এখানে অনেক ক্ষেত্রে হয় কি, কোম্পানি নিজেকে স্পেন্ড করার জন্য তারা কিন্তু নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে থাকে কিংবা নতুন নতুন ব্রাঞ্চ ওপেন করে থাকে। তো সেক্ষেত্রে হয়তো প্রোডাক্ট সেল হচ্ছে কিন্তু তাদের প্রফিট সেখান থেকে মাইনাস হয়ে যায়। নতুন নতুন যে ইনোভেশনগুলি করছে তাতে কিন্তু তাদের খরচ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনার ব্যালেন্স শিট চেক করার কোনো রকমই প্রয়োজন নেই। এই সমস্ত অপশনগুলি দেখে কিন্তু আপনি কোম্পানি সম্বন্ধে আন্দাজ করতে পারেন। তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি দেখে ফেলেন তাহলে কিন্তু গুড, বেস্ট অফ লাক। আপনি যদি সঠিক শেয়ার 99% কিন্তু চুজ করে ফেলেছেন। এর পাশাপাশি অন্য যেসব অপশনগুলি আপনি দেখতে পারেন সেটি হলো যে শেয়ারটা কিনছেন তার পাশাপাশি সেই শেয়ারে যেসব কম্পিটিটরগুলি আছে আপনি কিন্তু তাদেরকেও দেখতে পারেন। যেরকম ধরুন আপনি কোনো সিমেন্ট তৈরি করা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, তো ধরুন আপনি অম্বুজা সিমেন্টে ইনভেস্টমেন্ট করছেন, তো তার পাশাপাশি অন্য যেসব ব্র্যান্ডগুলি আছে অম্বুজা সিমেন্টের পাশাপাশি তার কম্পিটিটর তাদেরকেও কিন্তু আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। তারপরেই কিন্তু আপনি ডিসিশন নেবেন যে কোন শেয়ারটা আপনার পক্ষে বেস্ট। এর পাশাপাশি আপনার শেয়ারে ইনভেস্ট করার আগে যেসব গুরুত্বপূর্ণ কথাগুলি আপনার মাথায় খেয়াল রাখা উচিত সেগুলি নিয়ে চলুন আলোচনা করা যাক। সর্বপ্রথম পয়েন্ট, এটি আপনার মাথায় খেয়াল রাখা উচিত, অলওয়েজ ইনভেস্ট ইন প্রফিট মেকিং কোম্পানি। মানে আপনি যদি সবে নতুন শেয়ার মার্কেটে এসে থাকেন এবং ইনভেস্টমেন্ট করা শুরু করে থাকেন তাহলে এমন কোম্পানি আপনি খুঁজে বার করুন যারা সবসময় প্রফিট মেকিং করছে। মানে সর্বপ্রথম কিন্তু আপনি লস মেকিং কোম্পানিতে ইনভেস্টমেন্ট কখনোই করবেন না। এবং যদি আপনি ছোট পয়সা নিয়ে ইনভেস্টমেন্ট শুরু করেন তাহলে কিন্তু স্মল ক্যাপ কোম্পানি যারা আছে তাদের কাছ থেকেও কিন্তু আপনি বাঁচুন। মানে যেসব বড় বড় কোম্পানি যারা ফান্ডামেন্টাল স্ট্রং সেই সব কোম্পানিতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ইনভেস্ট ইন ফিউচার ডিমান্ড। মানে এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন যেসব কোম্পানি ফিউচারে ডিমান্ড আছে। মানে ধরুন আপনি এমন কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেন সেই কোম্পানি যদি ফিউচারে ডিমান্ড থাকে তাহলে সে তার কাজটি সে ঠিকঠাকভাবে করতে পারবে এবং সে কিন্তু প্রফিট কামিয়ে আপনাকে দিতে পারবে। কিন্তু আপনি এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে তার কোনো ভবিষ্যৎ নেই। একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি কোল ইন্ডিয়ায় ইনভেস্টমেন্ট করছেন, তো কোল ইন্ডিয়া কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল বর্তমান সময় কিন্তু ঠিকঠাকই আছে, কারণ এদের কিন্তু মূল কাজ কয়লা উৎপাদন করা এবং সেই কয়লাটাকে মার্কেট সাপ্লাই করা। তো এই মুহূর্তে কিন্তু কোল ইন্ডিয়া ঠিকঠাক আছে, কিন্তু ভবিষ্যতে যদি প্রসপেক্ট থেকে আপনি যদি দেখেন তাহলে কিন্তু কোল ইন্ডিয়া বেকার কোম্পানি, কারণ ভবিষ্যতে কিন্তু এই কয়লার যে ব্যবহার সেটা কিন্তু সরকার কম করতে চাইছে। তাহলে ভবিষ্যতের পার্সপেক্টিভে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কি, তাহলে কিন্তু আপনার গ্রিন এনার্জির দিক থেকে শিফট করতে হবে যদি আপনি এনার্জি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চান। মানে এই ধরনের কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু গ্রিন এনার্জিকে কিন্তু আপনাকে প্রয়াস করতে হবে। তাই যে সমস্ত কোম্পানি গ্রিন এনার্জি কিংবা গ্রিন এনার্জি জাতীয় যেসব প্রোডাক্টগুলি লঞ্চ করছে সেই সমস্ত কোম্পানিতে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক যেমন টেসলার যদি আপনি উদাহরণ ধরেন তাহলে দেখতে পারেন টেসলার মার্কেট প্রাইস কিন্তু বর্তমানে ভীষণ হাই, কারণ টেসলার মতো ইলেকট্রিক ভেহিকলসের যেসব কোম্পানিগুলি বর্তমানে মার্কেটে আসছে তাদের এই জন্যই তাদের শেয়ার প্রাইস হাই, কারণ ভবিষ্যতে কিন্তু এই সমস্ত কোম্পানির প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। তাই এই সমস্ত কোম্পানিকে কিন্তু আপনাকে টার্গেট করতে হবে। পয়েন্ট নাম্বার 3, এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন যে কোম্পানির মনোপলিতে চলছে। উদাহরণস্বরূপ যদি আপনি ইন্ডিয়ান রেলওয়ে কথা ধরেন সেক্ষেত্রে কিন্তু আইআরসিটিসি তারা যে সার্ভিসটা দিয়ে থাকে তাদের কিন্তু মূলত আপনি মনোপলি বলতেই পারেন, কারণ আইআরসিটিসি কিন্তু অন্য কোনো কম্পিটিটর মার্কেটে নেই। এখানে আইআরসিটিসিকে কিন্তু রিপ্লেসমেন্ট করা কিন্তু কোনো প্রশ্নই আসে না। তাই এরকম ধরনের যদি মনোপলি কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম রিস্ক থাকে না। 4 নম্বর পয়েন্ট হলো আপনি এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন না যে কোম্পানির মার্কেটে কম্পিটিটর বেশি, কারণ যত কম্পিটিটর কম থাকবে সেই কোম্পানি কিন্তু তত বেশি প্রফিট মার্জিন আপনার জন্য এনে দিতে পারবে। তাই এমন কোম্পানি আপনি খুঁজে বার করুন যেসব কোম্পানির মার্কেটে কম্পিটিটর অনেক লো। 5 নম্বর পয়েন্ট হলো আপনি এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন যে কোম্পানি প্রতি বছর তারা প্রফিট কামাচ্ছে।
এর পাশাপাশি আমরা এটিও কি দেখতে হবে যে প্রতি বছর তারা যে প্রফিটটা কামাচ্ছে সেটি বাড়ছে না কমছে, এটিও কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে। কারণ যে কোম্পানি আস্তে আস্তে গ্রো করছে সেরকম ধরনের কোম্পানি যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনার রিস্ক অনেক কম। যদি কোম্পানির প্রফিট ধীরে ধীরে প্রতি বছরই গ্রো হয় তাহলেই কিন্তু আপনি এখান থেকে ভালো পয়সা আর্ন করতে পারেন। তাই এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন যেসব কোম্পানি প্রতি বছর আস্তে আস্তে যাদের প্রফিট মার্জিন বাড়ছে। নেক্সট পয়েন্ট হলো পিয়ার কম্পারিজন, মানে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানির মতো আরো সিমিলার যেসব কোম্পানিগুলি আছে আপনি সেই সমস্ত কোম্পানিরও কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। কারণ যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন দেখা গেল সেই কোম্পানির তুলনায় সমগ্র যেসব কোম্পানিগুলি আছে সেসব কোম্পানি তার কিন্তু প্রফিট মার্জিন আরো বেশি এবং তার কিন্তু ফান্ডামেন্টাল আরো ঠিকঠাক। যে কোনো কোম্পানিতে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তার সমগ্র যেসব কোম্পানিগুলি আছে তাদের ইন্ট্রিনসিক ভ্যালু থেকে শুরু করে তাদের যে শেয়ার প্রাইস সমস্ত কিছু কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে। তারপরেই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে আপনি সেই সমস্ত কোম্পানির মধ্যে বেস্ট কোম্পানি আপনার জন্য কোনটি। এই সমস্ত দেখার পরেই কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। 7 নম্বর পয়েন্ট হলো অ্যাক্সেস টু লেটেস্ট নিউজ। তো দেখুন বন্ধুরা, এখানে একটি জিনিস হলো আমরা কিন্তু দেখবেন যেসব বিভিন্ন সংবাদ পাই তার মাধ্যমে কিন্তু আমরা অ্যাওয়ার্ড থাকি। মানে ধরুন শেয়ার মার্কেট সামনে ক্র্যাশ করতে যাচ্ছে, কি কারণে ক্র্যাশ করছে, কেন ক্র্যাশ করছে, কোনো কোম্পানি ধরুন ফান্ডামেন্টালে কিছু একটা গন্ডগোল হলো সেটি আমরা নিউজের জন্য জানতে পারলাম, সাথে সাথে কিন্তু আমরা সেই শেয়ারটা সেল করে দিয়ে বেরিয়ে আসলাম। লেটেস্ট যেরকম একটা ঘটনা ঘটলো যেমন আদানি শেয়ার যখন সাথে সাথে মানুষ অ্যাওয়ারনেসটা পেয়েছিল সাথে সাথে যারা বিক্রি করে দিয়ে বেরিয়ে এসেছিল তাদের কিন্তু লস অনেকটা কম হয়েছিল। কিন্তু যারা এই সংবাদটা পায়নি কিংবা যারা সংবাদটা নেওয়ার চেষ্টাই করেনি তারা সেই শেয়ারটাকে হোল্ড করে থাকার পরে তার জন্য কিন্তু তাদের অনেকটা লস হয়েছিল। তাই সবসময় লেটেস্ট নিউজ কিন্তু আপনার কাছে থাকা চাই। 8 নম্বর পয়েন্ট হলো আপনি নিজেকে দেখুন আপনার রিস্ক ক্যাপাসিটি কতটা, মানে আপনি রিস্ক নিতে পারেন না পারবেন না। যদি আপনি রিস্ক না নিতে পারেন তাহলে এমন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন যারা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, কারণ লার্জ ক্যাপ কোম্পানিতে অনেকটাই রিস্ক কম হয় কিন্তু এখানে কিন্তু প্রফিটও কম হয়। তাই আপনি নিজেকে চিনুন আপনি কি রিস্ক টেকার না রিস্ক টেকার নয়। ইনভেস্টমেন্ট করার আগে এই 8টি পয়েন্ট কিন্তু আপনার মাথায় খেয়াল রাখা উচিত, তাহলে কিন্তু আপনি একজন সাকসেসফুল ইনভেস্টর হতে পারবেন। তো নেক্সট আমরা চেকলিস্ট তৈরি করা শিখবো, কারণ ভিডিওটি প্রথমে আমরা বলেছিলাম যে আমরা ভিডিওটির শেষে একটি চেকলিস্ট আপনাদেরকে উপহার করবো। তো চেকলিস্টে আমরা কোন কোন কলমগুলি অ্যাড করবো তো চলুন এবার আমরা সেগুলি দেখে নিই। তো চেকলিস্টের মধ্যে প্রথম কলম আপনি রাখবেন ইন্ট্রিনসিক ভ্যালু। যে কোনো শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু বের করা কিন্তু খুবই ইজি, এটির জন্য আপনার কিন্তু টেনশন নেবার কোনো রকম প্রয়োজন নেই। এটি কিন্তু আমরা পরে আপনাদেরকে জানাচ্ছি কিভাবে আপনি করবেন, এটি কিন্তু আমার হাতে কলমে আপনাদেরকে দেখাবো। তো নেক্সট চেকলিস্ট আমরা নেব পিই রেশো। পিই রেশোর ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যত কম পিই রেশো হবে ততই কিন্তু আপনার জন্য ভালো, কিন্তু নেগেটিভ যেন না হয়ে থাকে, কারণ নেগেটিভের মানে হলো সেই কোম্পানি কিন্তু লসে চলছে। এক্সাম্পল 1 কিংবা 2 এর মধ্যে কিন্তু পিই রেশো সব থেকে ভালো। তৃতীয় কলম হলো পিবি রেশো। পিবি রেশো কিন্তু 1 কিংবা 2 এর মধ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্য সেটি বেস্ট। এর পাশাপাশি 4 নম্বর কলম হলো ডেট টু ইকুইটি রেশো। ডেট টু ইকুইটি রেশোর মধ্যে আপনার কিন্তু এটি দেখতে হবে কোম্পানি ডেট টু ইকুইটি রেশো কিন্তু 1 থেকে 2 এর মধ্যে কিন্তু থাকা চাই। নেক্সট কলমে আমরা রাখবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এখানে আমরা দেখবো ফরেন ইনস্টিটিউশনের কাছে কতটা শেয়ার আছে, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে কতটা শেয়ার আছে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ প্রমোটার যারা এই কোম্পানিটা তৈরি করেছে সেই কোম্পানিতে সেই প্রমোটারের শেয়ার কতটা আছে। তো যে কোনো শেয়ারে এই 3 জনের শেয়ার হোল্ডিং প্যাটার্ন সব থেকে বেশি থাকবে সেই সমস্ত কোম্পানি কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট। 6 নম্বর পয়েন্টে আমরা রাখবো রেভিনিউ। তো এখানে আমরা দেখবো কোম্পানিকে প্রফিট কামাচ্ছে, যদি প্রফিট কমই থাকে সেটি কি প্রতি বছর আস্তে আস্তে বাড়ছে না কমে আসছে, এটিও কিন্তু আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। এগুলি কিন্তু মেন কলম চেকলিস্ট বানানোর ক্ষেত্রে। তো এই যেসব কথাবার্তা আমরা বলছি সবই কিন্তু আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। যদি এর পাশাপাশি আপনাদের আরও কোনো চেকলিস্টে আপনাদের আরও কোনো কলম অ্যাড করার থাকে আপনারা কিন্তু সেটিও অ্যাড করতে পারেন। তো চলুন যেসব চেকলিস্টগুলি আপনাদেরকে বানানো শেখালাম এবার যে কোনো একটি শেয়ার নিয়ে লাইভ আপনাদেরকে শেখাবো এই চেকলিস্টের মাধ্যমে আপনি সেই শেয়ারটাকে কিভাবে অ্যানালিসিস করবেন। তো চলুন সেটি দেখে নেওয়া যাক। তো যে চেকলিস্ট আমরা বানিয়েছি সেই চেকলিস্ট অনুযায়ী টাটা মোটরস পাস করছে কিনা চলুন সেটি আমরা দেখব। এটা কিন্তু শেয়ার কেনার জন্য আমরা আপনাদেরকে অ্যাপ্রোচ করছি না, এটা কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখায়। তো সর্বপ্রথম যে কোনো শেয়ার কেনার আগে আপনার কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালু চেক করা উচিত, কারণ সেই যে শেয়ারটা আপনি কিনছেন ধরুন টাটা মোটরস আজকে আমরা কিনছি, টাটা মোটরসের বর্তমান শেয়ার প্রাইস আজকে 673 টাকা 20 পয়সা। তো এই 673 টাকা 20 পয়সা এটি কি টাটা মোটরসের অ্যাকচুয়াল শেয়ার প্রাইস না এটি বেশি শেয়ার প্রাইস? তো এটি আমরা জানবো কিভাবে? তো দেখুন বন্ধুরা, বাজার থেকে যখন আমরা কোনো জিনিস কিনি কিংবা কখন কোনো জামা কাপড় কিনি তখন কিন্তু আমরা এটি ডিসাইড করি যে ওই দোকান থেকে এই দোকানের কোয়ালিটিটা ভালো এবং ওই দোকান থেকে এই দোকানের দামটাকে একটু সস্তা, এটি কিন্তু আমরা কম্পেয়ার করি। ঠিক যখন আমরা শেয়ার কিনবো যদি আমাদের এই শেয়ারটা বিক্রি করেই মুনাফা কামাতে হয় তাহলে কিন্তু আমরা সবসময় কম দামে কিনে বেশি দামে বিক্রি করার চিন্তা ভাবনা করবো। তো এটি জানার জন্য যে শেয়ারটা সঠিক দামে পাচ্ছি না বেশি দামে পাচ্ছি না কম দামে পাচ্ছি এটি জানার জন্য কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু আমাদের সাহায্য করবে। তো চেকলিস্টে কিন্তু সর্বপ্রথম
সর্বপ্রথম পয়েন্ট আমরা ইন্ট্রিনসিক ভ্যালু লিখেছি। তো ইন্ট্রিনসিক ভ্যালু আপনি কিভাবে বার করবেন? অনেক রকম স্ক্যানার আছে যেগুলি কিন্তু পেড স্ক্যানার, তার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু আপনি জানতে পারেন। তো আমরা ফ্রিতেই কিন্তু আমরা সবকিছু যেহেতু পছন্দ করি, তো আমরা সরাসরি টাটা মোটরসের যে ইন্ট্রিনসিক ভ্যালু সেটি কিন্তু আমরা গুগল করে জানবো। তো আমরা এখানে টাটা মোটরস ইন্ট্রিনসিক ভ্যালু এটি লিখে আমরা সার্চ করে দেবো। দেওয়ার পর টাটা মোটরস ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে জানতে হবে। যদি এটি ওভার ভ্যালুড হয় তার মানে এই যে শেয়ারটা আমরা কিনছি এটা কিন্তু ওভার দাম দিয়ে আমরা কিনছি। যদি এটা আন্ডার ভ্যালুড হয় তার মানে যে শেয়ারের যতটা দাম তার থেকে কিন্তু সস্তায় আমরা সেটি পাচ্ছি। তো এখানে আপনি দেখতে পারেন টাটা মোটরসের যে বর্তমান আজকে যে শেয়ার প্রাইস হচ্ছে 681 টাকা, এটি কিন্তু 56% কিন্তু আন্ডার ভ্যালুড, মানে এটি কিন্তু অনেক সস্তা। 681 টাকায় আমরা কিনতে পারছি, মানে এর দামটা কিন্তু 56% আরো বেশি হবার কথা। সেটা কিন্তু 56% কিন্তু আমরা কমে পাচ্ছি, তার মানে এটা কিন্তু আমরা সঠিক দামে পাচ্ছি। তো এই যে ইন্ট্রিনসিক ভ্যালু এটি আপনি কিভাবে চেক করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি এই টাটা মোটরসের কিন্তু এই যে ইন্ট্রিনসিক ভ্যালু কলমটা এটি কিন্তু পাস করে গেল। টাটা মোটরস এই যে শেয়ারটা এটি আমরা কেনার জন্য কিন্তু ভাবতে পারি। নেক্সট যেসব চেকলিস্টগুলি চলুন সেগুলি কিন্তু আমরা এবার দেখে নেবো এক এক করে। চেকলিস্টের নেক্সট পয়েন্ট আছে পিই রেশো। তো পিই রেশো কিন্তু আমরা বলেছিলাম যত কম হবে ততই কিন্তু আপনার জন্য ভালো। 1 কিংবা 2 এই ক্যাটাগরির পিই রেশো কিন্তু সব থেকে আপনার জন্য বেস্ট। কিন্তু টাটা মোটরসের যদি পিই রেশোর কলম আপনি দেখেন তাহলে দেখতে পাবেন 7.80, মানে 7.80। তো এটি কি একদমই খারাপ পিই রেশো, মানে এই কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট করা লাইকই না? তো এটি কিন্তু ডিসাইড করার আগে আপনার সর্বপ্রথম ইন্ডাস্ট্রি পিই রেশো কত চলছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো টাটা মোটরসের ইন্ডাস্ট্রি পিই রেশো আপনি এখানে দেখতে পাবেন 20.63, মানে ইন্ডাস্ট্রির পি রেশোর তুলনায় যে টাটা মোটরসের যে পি রেশো সেটা কিন্তু অনেকটাই কম। তো ইন্ডাস্ট্রির হিসাবে টাটা মোটরসের পি রেশো কিন্তু গুড পি রেশো। এই যে চেকলিস্টের যে পি রেশোর কলমটা এটা কিন্তু টাটা মোটরস পাস করে গেল। কোনো কোম্পানির পি রেশো যদি 20 কমে হয় সেটি কিন্তু আমরা ভালো বলেই ধরে থাকি। চেকলিস্টের নেক্সট কলম আছে কিন্তু পিবি রেশো। তো পিবি রেশোর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, পিবি রেশো 1 কিংবা 2 এর যদি কম থাকে তাহলে কিন্তু সেই সব পিবি রেশো আপনার জন্য বেস্ট। তো এখানে টাটা মোটরসের যে পিবি রেশো এটি আপনি দেখতে পারেন 2.45। তো এটি কি খারাপ পিবি রেশো? এটিও কিন্তু আপনাকে বিশ্লেষণ করে বার করতে হবে। তো পিবি রেশোর মানে কি? তো ধরুন টাটা মোটরস আপনি 2.45 পয়সা আপনি লাগিয়ে রেখেছেন। তো এই টাটা মোটরস আজকের দিনেই ধরুন বন্ধ হয়ে গেল এবং আজকে পিবি রেশো চলছে 2.45, মানে 2 টাকা 45 পয়সা যদি আপনার টাটা মোটরসে লাগিয়ে রাখেন, যদি কোম্পানি আজকেই বন্ধ হয়ে যায় তার দরুন কিন্তু আপনি 1 টাকা পাবেন, মানে 2 টাকা 45 পয়সার দরুন আপনি কিন্তু 1 টাকা পাচ্ছেন। তাই কিন্তু আমরা বলেছিলাম পিবি রেশো 2 এর কম যদি হয় সেটি কিন্তু আপনার জন্য ভালো। কিন্তু টাটা মোটরসের পিবি রেশো কিন্তু 2.45, তো এটাও কিন্তু খুব একটি খারাপ না। তো এটিও কিন্তু আমরা চেকলিস্টে দিক দিয়ে দিলাম, কারণ 2.45টা কিন্তু মোটামুটি আমরা ভালো ধরতে পারি। তো নেক্সট কলম আমরা দেখবো ডেট টু ইকুইটি রেশো। ডেট টু ইকুইটি রেশো কিন্তু আমরা বলেছিলাম 2 এর কিন্তু নিচে থাকা চাই, 2 এর বেশি হলে সেই কোম্পানি কিন্তু আপনার জন্য বেকার কোম্পানি। তো টাটা মোটরসে যদি আমরা ডেট টু ইকুইটি রেশো দেখি তাহলে কিন্তু সেটা দেখতে পাবেন 1.05। তো এটি কিন্তু 2 এরও কম, মানে এটি কিন্তু মোটামুটি একটি ভালো কোম্পানি। তো চেকলিস্টে কিন্তু আপনি এটিও টিক দিতে পারেন। তো নেক্সট কলম আমাদেরকে দেখতে হবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নের মাধ্যমে কিন্তু অনেক কিছুই আমরা কোম্পানি সম্বন্ধে জানতে পারি, কারণ আমরা যেহেতু ছোটখাটো ইনভেস্টার তাই আমাদের কিন্তু কোম্পানি সম্বন্ধে নলেজ অনেকটাই কম। তাই এখানে যদি বড় বড় যারা দিগ্গজ ব্যক্তি, মানে যারা খুব ভালো বোঝে, তারাই যদি এইসব কোম্পানিতে বেশি পয়সা ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে কিন্তু বুঝতে হবে আপনার এইসব কোম্পানিগুলি কিন্তু আপনার জন্য ভালো। তো এটি আমরা কিভাবে বুঝবেন? এখানে আপনি প্রোমোটার, ডোমেস্টিক ইনস্টিটিউশন এবং ফরেন ইনস্টিটিউশন এই তিনটে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যে কোনো কোম্পানিতে বেশি থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি আপনার জন্য ভালো। তো এটি আপনি কিভাবে বুঝবেন? টাটা মোটরসের যদি আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আসেন তাহলে আপনি দেখতে পাবেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলে একটি কিন্তু সেকশন আপনি পেয়ে যাবেন। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারেন প্রোমোটারের কাছে কিন্তু এই মুহূর্তে 42.58% শেয়ার কিন্তু প্রোমোটারের কাছে এটা আছে, রিটেলারের কাছে আছে 21.97% এবং ফরেন ইনস্টিটিউশনের কাছে আছে কিন্তু 18.66%, মিউচুয়াল ফান্ডের কাছে আছে 10.96% এবং আদার্স ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে আছে কিন্তু 5.84%। তো এখানে দেখতে পারেন প্রোমোটার এবং যে ফরেন ইনস্টিটিউশন এই দুটি মিলিয়ে কিন্তু মোটামুটি 60%-এর কাছে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের দুজনের কাছেই আছে। তো আশা করা যায় টাটা মোটরস কিন্তু যেহেতু ফরেন ইনস্টিটিউশন কিন্তু মোটা অঙ্কের টাকা এখানে লাগিয়ে রেখেছে এবং প্রোমোটার নিজেই যেহেতু এখানে মোটা অঙ্কের পার্সেন্টেজ নিয়ে রেখেছে, তাহলে আশা করা যায় এই কোম্পানিটা কিন্তু মোটামুটি ফান্ডামেন্টাল ভালো। তাই আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু টাটা মোটরসকে আমরা পাস করিয়ে দিচ্ছি। তাই শেয়ার হোল্ডিং প্যাটার্নের জায়গায় কিন্তু আমরা টাটা মোটরসকে টিক দিয়ে দিলাম। নেক্সট কলম আমরা রেখেছি রেভিনিউ। তো রেভিনিউ সেকশন কিন্তু ফাইন্যান্সিয়াল কলমের মধ্যে কিন্তু আপনি পাবেন।
তো দেখুন বন্ধুরা, যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে সেই কোম্পানি প্রফিট কামাচ্ছে না সেটা কিন্তু সর্বপ্রথম আপনাকে দেখতে হবে। কোম্পানি যদি প্রফিট না কামায় তাহলে আপনাকে পয়সা কোথা থেকে দেবে? এখানে টাটা মোটরস যদি রেভিনিউ সেকশনে আপনি চলে যান তাহলে দেখতে পাবেন ইয়ারলি কিন্তু তারা আস্তে আস্তে গ্রোই করছে। আপনি যদি কোয়ার্টারলি দেখতে পারেন সেক্ষেত্রে দেখতে পাবেন মোটামুটি কিন্তু ঠিকই আছে। যদি আপনি প্রফিট সেকশনটা দেখতে পান তাহলে কিন্তু মোটামুটি এরা প্রফিট করছে। আপনি কিন্তু এখানে দেখতে পারেন টাটা মোটরস মোটামুটি কিন্তু ভালোই রেভিনিউ এখানে কামাচ্ছে এবং ভালোই কিন্তু তারা প্রফিট করছে। তো এটির মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারেন যে কোম্পানি আস্তে আস্তে গ্রো করছে না ডাউনে আসছে। তো এখানে কিন্তু আমরা টাটা মোটরসকে এই যে রেভিনিউ সেকশন এটিও কিন্তু আমরা পাস করিয়ে দিলাম। এর পাশাপাশি আপনি এই শেয়ার সম্বন্ধে কি ভাবছেন? এই শেয়ারটা আপনার জন্য ভালো না, এই শেয়ারটা কি আপনার জন্য সুটেবল, এই দামে কি সুটেবল? এটা কিন্তু আপনাকে নিজেই ডিসাইড করতে হবে আপনার পয়সার পরিপ্রেক্ষিতে, মানে আপনার পয়সার মাপকাঠির হিসাবে। তাই যে কোনো শেয়ার কেনার আগে আমরা যেসব পয়েন্টগুলি আপনাদেরকে বললাম এগুলি তো আপনি মাথায় রাখবেন। এর পাশাপাশি সেই শেয়ারটা আপনার জন্য কতটা সুটেবল, সেই শেয়ার সম্বন্ধে আপনি কি ভাবছেন, এই কোম্পানি সম্বন্ধে আপনার চিন্তাধারা কি, এই সমস্ত কিছু কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি শেষে আমরা আবারও বলছি, দেখুন এই ভিডিওটি কিন্তু কোনো রকম স্টক পারচেসিং ভিডিও কিন্তু নয়। তো আমরা কিন্তু যেসব স্টকগুলি এই ভিডিওটির মাধ্যমে উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমরা নিয়েছি, এইসব স্টকগুলি কিন্তু আপনি যদি কিনতে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের বিবেচনা করেই কিন্তু কিনবেন। এই ভিডিওটি কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও কিন্তু নয়। আমরা এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কিন্তু একটাই, অনেকেই কিন্তু শেয়ার কেনেন কিন্তু তারা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয় তারা কিন্তু জানেন না, এবং সেটি যখন তারা জানতে চান তখন কিন্তু কোর্স স্বরূপ অনেকেই কিন্তু তাদের কাছ থেকে হাজার টাকা কিন্তু নিয়ে নেয়। তাই আমরা আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কিন্তু খুব সহজ ভাষায় বাংলায় আপনাদের কিন্তু বোঝানোর আমরা চেষ্টা করেছি, কারণ এই ধরনের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রমের প্রয়োজন হয়। তাই আমাদেরকে যদি একটু ভালোবাসেন এবং আমাদেরকে যদি একটু ভালোবাসা দান করতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে পারেন, এবং আপনার ভিডিওটি কোন পাশটা বেস্ট লেগেছে সেটি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। তো ভবিষ্যতে আমাদের এই সব ভালো কন্টেন্টগুলি আপনারা দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন। এই আশা রেখেই ভিডিওটি আজকে আমরা এখানে সমাপ্ত করলাম।